লাস্ট এপিসোডে আমরা ফলেন ওয়ারিয়ার মিস্টার জি হং আর শাইয়ানের মধ্যে অনেক ইন্টেন্স ফাইট দেখেছিলাম। আসলে এখানে শাইয়ান না, তার সর্ড স্পিরিট তার বিরুদ্ধে লড়াই করছিল। সে তো শুধু দূর থেকে তাদের ফাইট দেখছিল, আর সেই ফাইটের মধ্যেই তারা একে অপরকে শেষ করে দেয়। এরপর শাইয়ান শ্যাংগুয়ান আর রিয়াওকে নিয়ে টুর্নামেন্টের উদ্দেশ্যে রানা হয়ে যায়। আর সবশেষে আমরা দেখেছিলাম সেই টুর্নামেন্টের সেমিফাইনালের লাস্ট রাউন্ডে শাইয়ানের অপোনেন্ট হিসেবে মিস্টার চিলিয়াংকে দেখতে পাই। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই এরিনার মধ্যে তারা একে অপরের সামনে দাঁড়িয়ে আছে, আর সেখানেই অ্যানাউন্স করে আজ এখানে 100 বছর টানা যেই পার্সন চ্যাম্পিয়ন হয়ে এসেছে সেই পার্সনকে হারিয়ে এই ওয়ার্ল্ডের সব থেকে বেশি স্ট্রং ওয়ারিয়ারের খেতাব অর্জন করেছে মিস্টার চিলিয়াং। আর এই সময় ওনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক রহস্যময় ওয়ারিয়ার, যার সম্পর্কে এই টুর্নামেন্টের আগে কেউ কখনোই শোনেনি, মিস্টার শাইয়ান। তাহলে চলুন দেখা যাক যে আজ এই ফাইটের মধ্যে এই দুই পাওয়ারফুল এস র্যাঙ্কের ওয়ারিয়ার আমাদেরকে কি নতুন উপলব্ধি করায়। নিশ্চয়ই আপনারা সবাই এই ম্যাচের জন্য অনেক সময় ধরেই অপেক্ষা করছেন, তাই চলুন দেখা যাক আজকের এই টুর্নামেন্ট থেকে ওনাদের দুজনের মধ্যে কে জিতে ফাইনালে মাইটি মার্শাল আর্টস সোসাইটির বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেকে কোয়ালিফাই করতে পারে। এইসব শুনে সেখানে শাইয়ান ভাবতে শুরু করে, হ্যাঁ আমি এটা জানি যে মিস্টার চিলিয়াং অনেক বেশি স্ট্রং, কিন্তু আমার মনে হয় না ফলেন ফ্লেম ছাড়া এই ওয়ার্ল্ডের কোনো শক্তি আমার গার্ডিয়ান অফ রিবাউন্ডজেন ভেদ করে আমার কাছে আসতে পারবে। কিন্তু যদি আমি শুধু এখানে তার অ্যাটাক ব্লক করি তাহলে আমার মনে হয় না আমি এখানে জিততে পারবো, কারণ সে এই পর্যন্ত আমি যতগুলো লড়াই করেছি সেই সবগুলো ওয়ারিয়ার থেকে বেশি স্ট্রং। কারণ এখানে তো আমি আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার সর্ড অথবা সর্ড স্পিড ইউজ করতে পারবো না, কারণ যদি আমি এখানে এই দুটোর একটাও শো করি তাহলে নিশ্চয়ই তারা আমায় এই গেম থেকে ডিসকোয়ালিফাই করে দেবে, যেটা আমি হতে দিতে পারবো না। এর মানে কি আমায় এখানে সেই একই ট্রিক্স ইউজ করতে হবে যেই ট্রিক্স আমি জোসেফ লির বিরুদ্ধে ইউজ করে তাকে হারিয়েছিলাম। তখনই সামনে থেকে মিস্টার চিলিয়াং শাইয়ানকে গ্রিট করে বলে, মিস্টার শাইয়ান, আমি টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত আপনার ম্যাচ দেখার পর এই জিনিসটাই জানতে পেরেছি যে আপনার সব থেকে পাওয়ারফুল স্কিলই হলো ডিফেন্স স্কিল। তাই আমার মনে হয় না যে আপনি সামনে থেকে অ্যাটাক করবেন, তাই আমাকেই এখন এই ম্যাচ স্টার্ট করার জন্য আপনার উপর অ্যাটাক করতে হবে। এটা বলেই তিনি জাম্প করার জন্য যখনই মাটিতে প্রেসার ফেলে তখন পুরো মাটি ফেটে যায়, আর এর পরের মোমেন্টেই তিনি এরিনা থেকে গায়েব হয়ে যায়। এই জিনিসটা দেখে তো শাইয়ানও সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর সে তার আশেপাশে ওনাকে খুঁজতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই তিনি এত স্পিডে শাইয়ানের আশেপাশে ঘুরছে যে সেখানে তার শ্যাডো রিফ্লেকশনও ঠিক করে দেখা যাচ্ছে না। শুধু শাইয়ান এই জিনিসটা ফিল করতে পারছে যে তার আশেপাশে অনেক পাওয়ারফুল কিছু একটা ঘুরছে, আর এর পরের মোমেন্টেই তিনি শাইয়ানের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। আর এটা শেষ করতেই শাইয়ানও সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ডজেন অ্যাক্টিভেট করে ফেলে। আর নিশ্চয়ই যেহেতু এখানে ওনার স্পিড এত বেশি যার জন্য তার অ্যাটাক রিফ্লেকশনের আগেই তিনি সেইখান থেকে গায়েব হয়ে যায়। শুধু সেখান থেকে গায়েবই হয়ে যায় না, তিনি তার উপর চারদিক থেকে অ্যাটাক করতে শুরু করে দেয়। আর এভাবেই সেখানে ওনার বডি রিফ্লেকশন শো হতে শুরু করে। প্রথমে কিছু শো হয়, এরপর আরো কিছু শো হয়, আর এভাবেই চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই পুরো এরিনাই ওনার প্রতিছবি দিয়েই ভরে যায়, যার জন্য স্ক্রিনে এমন এক ইমেজ শো হতে শুরু করে যে এখানে শাইয়ান তার গার্ডিয়ান অফ রিবাউন্ডজেন অ্যাক্টিভেট করে দাঁড়িয়ে আছে, আর সেখান থেকে তার যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে তত দূর পর্যন্তই অসংখ্য মিস্টার চিলিয়াং একত্রে তার উপর অ্যাটাক করছে। আর এভাবেই কিছুক্ষণ কন্টিনিউ হওয়ার পর সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়, কিন্তু আমরা দেখতে পাই শাইয়ান সেই ব্লাস্টের চাপের থেকে কোনোভাবে জাম্প করে নিজেকে সেভ করে ফেলেছে। আর এর সাথে সেখানে ওনার এরকম অ্যাবিলিটি দেখে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে? তিনি তো এখানে কিছু সেকেন্ডের মধ্যেই আমার উপর লক্ষাধিক অ্যাটাক করে দিয়েছে, আর সবগুলো অ্যাটাকই সুপার পাওয়ারফুল ছিল, আর ওনার স্পিডও তো অনেক বেশি, যেটা ফুল ফোকাস না করে সেন্সই করা যায় না। সত্যি আমি ওনাকে যতটা ভেবেছিলাম তিনি তো তার থেকেও অনেক বেশি স্ট্রং, কারণ যদি এই স্পিডেই মিস্টার জি হং ফলেন ওয়ারিয়ারে কনভার্ট হওয়ার পর আমার উপর অ্যাটাক করতো
তাহলে আমার মনে হয় না আমি তাকে শেষ করে সেখান থেকে বেঁচে ফিরতে পারতাম। আর তিনি এখানে যে স্পিডে আমার উপর অ্যাটাক করছিল সেটা সত্যি অনেক বেশি ছিল, যার জন্য আমার গার্ডিয়ান অফ রিবাউন্ডেন ওনার উপর ওনার একটা অ্যাটাকের রিফ্লেকশনও পাস করতে পারেনি। কারণ তিনি প্রতি অ্যাটাকের পরই এমন এমন কিছু মুভ ইউজ করেছিল যার জন্য আমার ডিফেন্স স্কিল সেই অ্যাটাকের ইম্প্যাক্ট রিফ্লেক্ট করার আগেই তিনি সেখান থেকে সরে আমার উপর আরো একটা অ্যাটাক করে দিয়েছিল। এর মানে তিনি আমার উপর যেই অ্যাটাকগুলো করেছে সেই অ্যাটাকের সিঙ্গেল ইম্প্যাক্টও ওনার উপর পড়েনি, তিনি সবগুলোই ডজ করে ফেলেছে। তখনই সে সেখানে আবার নিজেকে হিল করতে করতেই ভাবতে শুরু করে, আমি ইনার ট্রায়ালামে পৌঁছানোর পর আমার ইন্টারনাল এনার্জি প্রায় ইনফানাইট হয়ে গেছে। এর কারণ যদি কেউ আমাকে এক চান্সেই শেষ না করে দেয় তাহলে যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃতি থেকে পাওয়ার অ্যাবজর্ব করে নিজের ক্ষয় হওয়া পাওয়ার পুনরায় রিকভার করতে পারবো। কিন্তু তিনি আমার উপর যেই স্পিডে অ্যাটাক করেছিল সেটা সত্যি অনেক বেশি ছিল, কারণ আমার গার্ডিয়ান অফ রিবাউন্ডেন অ্যাক্টিভেট করে রাখতেও তো ইন্টারনাল এনার্জি খরচ হয়। আর উনি এত অল্প সময়ের মধ্যেই আমার উপর এতগুলো অ্যাটাক করেছে যে আমার রিকভারি স্পিডের থেকেও অনেক ফাস্ট আমার ইন্টারনাল এনার্জি শেষ হয়ে গেছে। এরই জন্য এখানে আমায় নিজের উপরই ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করতে হচ্ছে। যদি তিনি এভাবেই পুরো ম্যাচ আমার উপর অ্যাটাক কন্টিনিউ করে যায় তাহলে আমার মনে হয় না আমি এই ফাইট বেশি দূর পর্যন্ত কন্টিনিউ করতে পারবো। কারণ যদি সে এই স্পিডেই আমার ইন্টারনাল এনার্জি শেষ করতে থাকে তাহলে নিশ্চয়ই এক না এক পর্যায়ে আমার গার্ডিয়ান অফ রিবাউন্ডেনও ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর এরকমটা হলে আমার মনে হয় না তার একটা পাঞ্চও আমি সহ্য করতে পারবো, কারণ আমার ডিফেন্স এই ওয়ার্ল্ডের এ অথবা বি র্যাঙ্কের ওয়ারিয়ারদের থেকেও অনেক বেশি উইক। তাই যদি এই ফাইট এভাবেই চলতে থাকে তাহলে আমার মনে হয় আমি এখানেই শেষ হয়ে যাব। আর আমার এটাও মনে হয় না যে জোসেফলির বিরুদ্ধে আমি যেই মুভ ইউজ করেছিলাম সেই মুভ তার বিরুদ্ধেও কাজ করবে, কারণ নিশ্চয়ই সে কিছু তো একটা সেই সময় সেন্স করেছিল। তাই যখনই আমি তাকে ধরার চেষ্টা করব তখনই সে তার সুপারসনিক স্পিড ইউজ করে একে তো সেটা ডজ করে ফেলবে আর দ্বিতীয়ত আমার উপর অ্যাটাক করে আমাকে শেষ করে দেবে। তাই আমার মনে হয় এখন আমার হাতে শুধু একটা লাস্ট অপশনই বেঁচে আছে, যে যতক্ষণ পর্যন্ত তিনি এখানে পুরোপুরি এক্সস্ট হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত এখানে আমায় টিকে থাকতে হবে। এরকমটা করলেই যখন সে পুরোপুরি ক্লান্ত হয়ে যাবে তখনই এখানে আমার জেতার একটা চান্স আছে, এছাড়া তো আমি আর কোনো চান্সই খুঁজে পাচ্ছি না। আর বাহির থেকে অডিয়েন্সরা তাদের এই ইন্টেন্স ফাইট দেখে বলতে শুরু করে, বাহ, তাহলে তারা আবার শুরু হয়ে গেছে। আগের দিন তিনি মিস্টার জি হং এর সাথে লড়াইয়ের সময় এরিয়ার মধ্যে যেই স্ক্রিন ক্রিয়েট করেছিল সেই একই স্ক্রিন ম্যাচ শুরু হতেই ক্রিয়েট হয়ে গেছে। যত যাই হোক তারা সত্যি অনেক বেশি অ্যামেজিং। তখনই এস র্যাঙ্ক আর এ র্যাঙ্কের ওয়ারিয়াররা এরিনার কাছে এসে বলতে শুরু করে, যত যাই হোক তারা তো এস র্যাঙ্কের ওয়ারিয়ার, সেহেতু এটা তো হওয়ারই ছিল, তাই এখন শুধু এখানে যেন কোনো অঘটন না ঘটে সেই বিষয়ের উপরই ফোকাস করো। তখনই অ্যানাউন্সার রিং এর কাছে এসে বলে, দেখে তো মনে হচ্ছে কিছু সময়ের জন্য তাদের মধ্যের ফাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু সত্যিই আমরা কিছুই বুঝতে পারছি না যে এই সময় এরিনার মধ্যে আসলে কি হচ্ছে। এর মানে কি এই রাউন্ডে তাদের মধ্যে একজন হেরে গেছে? নিশ্চয়ই ধোয়া শেষ হতেই আমরা এই জিনিসটা দেখতে পারবো। আর ধোয়া শেষ হতেই অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে এখানে আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদিও এখানে ওনাদের অ্যাটাকের জন্য এরিনার মধ্যে অনেক বড় এক গর্ত হয়ে গেছে, এরপরও তারা এখনো এই ব্যারিয়ারের ভেতরেই আছে। তাই যতক্ষণ পর্যন্ত এই ব্যারিয়ার ডিস্ট্রয় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সবাই বাইরে সেফ আছি। আর আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে কেউ এখনো হারেনি, কারণ এখনো কেউ মাটি স্পর্শ করেনি। মিস্টার চিলিয়াং ব্যারিয়ারে ধরে বেজে আছে আর মিস্টার সাইয়ান ওনার সেই অদ্ভুত টেকনিক ইউজ করে শূন্যে ভেসে আছে। তখনই মিস্টার চিলিয়াং বলে, সত্যি মিস্টার সাইয়ান, আপনার ডিফেন্স স্কিল অনেক বেশি অ্যামেজিং, কারণ আমার এত পাওয়ারফুল এক অ্যাটাকের পরও এর উপরে এক স্ক্র্যাচও পড়েনি, কিন্তু পুরো এরিনাই ডিস্ট্রয় হয়ে গেছে। এর মানে এখানে আপনার এই ব্যারিয়ার ভেঙে আপনার কাছে পৌঁছানোর জন্য আমায় আরো পাওয়ারফুল অ্যাটাক করতে হবে। এইসব বলে তিনি সেখানে ভাবছিল সত্যি এটা মানতে হবে যে ওনার ডিফেন্স স্কিল অনেক বেশি পাওয়ারফুল, আর উপর থেকে তিনি কোনো মুভমেন্ট ছাড়াই শূন্যে ভেসে থাকতে পারে।
এর মানে কি আমি আমার এইসব অ্যাটাকের সাহায্যে ওনাকে হারাতে পারবো না? ওনার এই ডিফেন্স অ্যাবিলিটি দেখে তো মনে হচ্ছে তিনি এই ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল ডিফেন্সের খেতাব, যেটা এত বছর দ্য হেভেনলি ওয়েল ফিস্টের কাছে ছিল, সেটা অর্জন করে ফেলবে। এইসব ভেবেই তিনি বলে, মিস্টার সাইয়ান, সত্যি আজ এখানে আপনার বিরুদ্ধে লড়াই করে আমি নতুন কিছু শিখতে পারছি। এটা শুনে সাইয়ান সেখানে গ্রিট করে বলে, না না, এইসব বলে এখানে আপনি আমায় লজ্জা দেবেন না, কারণ আপনার অ্যাটাক সত্যি অনেক বেশি পাওয়ারফুল ছিল। কারণ এখানে আপনি এক নিমিষের মধ্যেই আমার উপর হাজারেরও বেশি পাঞ্চ করে দিয়েছেন, আর এই শর্ট মোমেন্টে এতগুলো পাঞ্চ করা সত্যি পাওয়ারফুল ওয়ারিয়ারদের পক্ষেও ইম্পসিবল। কিন্তু এরপরও এখন আমি এখানে আপনার আসল পাওয়ার নিজে থেকেই এক্সপিরিয়েন্স করতে চাই। এটা শুনেই মিস্টার জিলিয়াং সেখানে তার উপর অ্যাটাকের জন্য তৈরি হয়ে যায় আর বলে, ও এই কথা, ঠিক আছে মিস্টার সাইয়ান, তাহলে এখন এখানে আপনি আমার ফুল পাওয়ারের একটা অ্যাটাক ব্লক করে দেখান। এইসব শুনে আর তার এরকম পাওয়ারফুল এক অ্যাটাক নিজের দিকে আসতে দেখে সাইয়ানও সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, কি এর মানে কি তিনি এখনো এখানে ওনার ফুল পাওয়ার ইউজ করে আমার উপর অ্যাটাক করেননি? আর তিনি যতই সাইয়ানের সামনে আসছিল ততই তার ভেতরে ভেতরে সবকিছুই ফেটে যাচ্ছিল, কারণ এখানে ওনার অ্যাটাকের সাথেই অনেক পাওয়ারফুল ইলেকট্রিক শক ওয়েভও রিলিজ হচ্ছিল। এইসব দেখে সাইয়ান সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার মুভমেন্ট স্কিল ইউজ করে সেই অ্যাটাকটা ডজ করে ফেলে, যার জন্য ওনার এই পাঞ্চ সরাসরি ব্যারিয়ারে যেয়ে লাগে। আর এই অ্যাটাকের হালকা পাতলা ইম্প্যাক্টের জন্য সাইয়ানের অল্প অল্প করে কাপড় ফাটতে শুরু করে। কিন্তু তিনি এখানেই থামে না, এর পরের মোমেন্টেই তিনি সাইয়ানের পেছনে চলে আসে। ওনাকে নিজের পেছনে ফিল করে সাইয়ানের সেখানে প্রায় অর্ধেকটাই ফেটে যায়, কারণ সে আর এই অ্যাটাক ডজ করতে পারে না, কোনোভাবে তার গার্ডিয়ান অফ রিবাউন্ডস অ্যাক্টিভেট করে সহ্য করে নেয়। আর তিনি এখানেই থামে না, একের পর এক অ্যাটাক সাইয়ানের উপর চারদিক থেকে করতে শুরু করে দেয়। আর এইভাবেই অ্যাটাক করতে করতে তিনি ফাইনালি ওনার ফুল পাওয়ার ইউজ করে সাইয়ানের উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে। আর এতগুলো অ্যাটাকের মধ্যেও এই অ্যাটাকের খফ সাইয়ান স্পষ্ট বুঝতে পারে, যার জন্য আমরা দেখতে পাই সে এই সময় মিস্টার চিলিয়াংকে তার উপর অ্যাটাক করার জন্য এগোতে দেখছে, যে অনেক বড় এক পাঞ্চ তার উপর আসছে, কারণ তিনি এখানে ওনার ফুল পাওয়ার ইউজ করে ড্রাগন হেভেন শেকিং পাঞ্চ নামের এক অ্যাটাক তার উপর করে দিয়েছে। সাইয়ানের ভাগ্য ভালো যে এই অ্যাটাকটা তিনি নিচ থেকে উপরের দিকে করেছে, যার জন্য সে সেই অ্যাটাকে হিট হওয়ার পর সরাসরি ব্যারিয়ারে যেয়ে হিট হয়, যার জন্য আমরা দেখতে পাই ব্যারিয়ারের মধ্যেও অনেক বড় এক ক্র্যাক পড়ে গেছে। আর তিনি সেখানেই থামে না, তার উপর আরো এক পাওয়ারফুল অ্যাটাক করার জন্য তার কাছে চলে আসে। আর এই অ্যাটাকে তিনি আবার ওনার ফুল পাওয়ার ইউজ করে এবার পুরোপুরি ড্রাগন ইমেজ ক্রিয়েট করে তার উপর অ্যাটাক করে দেয়, যার জন্য আমরা দেখতে পাই অনেক বড় এক ড্রাগন তার হাতে সাইয়ানের গার্ডিয়ান অফ রিবাউন্ডস চেপে ধরে উপরের দিকে প্রেসারাইজ করছে, যার জন্য সেই ক্র্যাক আরো অনেক বেশি বেড়ে যায়। এই জিনিসটা দেখে তো সেখানের অডিয়েন্সরাও অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তারা বলতে শুরু করে, আমার এই সিচুয়েশনটা ভালো মনে হচ্ছে না, নিশ্চয়ই এখানে বড় কোনো প্রবলেম হতে চলেছে, কারণ দেখো শিল্ডের উপরই ভাগ তো প্রায় ফেটেই গেছে, নিশ্চয়ই এখানে কোনো বড় দুর্ঘটনা ঘটতে চলেছে। লাস্ট টাইম যখন মিস্টার চিলিয়াং এর মিস্টার জির বিরুদ্ধে লড়াই হয়েছিল, সেই সময় তিনি যেই ফোর্স ইউজ করে অ্যাটাক করেছিল, এটা তো তার থেকেও আরো অনেক বেশি মনে হচ্ছে। এর মানে কি এখন এখানের ব্যারিয়ারও ফেটে যাবে? যদি এরকমটা হয় তাহলে আমাদের কি হবে? তখনই আমরা দেখতে পাই সময়ের সাথে সাথে ব্যারিয়ারের ক্র্যাকগুলো বাড়তে শুরু করেছে, আর এর ইম্প্যাক্টের জন্য নিচের মাটিতেও ক্র্যাক পড়তে শুরু করেছে। তখনই সেখানে আমরা মিস্টার জিলিয়াং এর রেড ফর্ম দেখতে পাই। তিনি সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, দ্য ফাইনাল অ্যাটাক, ড্রাগন ডমিনেটিং পাঞ্চ। ওনার এতটুকু বলতেই ওনার অ্যাটাক থেকে যেই ড্রাগন রিলিজ হচ্ছিল, সেই ড্রাগন এইবার সেখানের পুরো শিল্ড ভেঙে বাইরে চলে আসে, যার জন্য তার আশেপাশে অনেক পাওয়ারফুল এক প্রেসার ক্রিয়েট হয়ে যায়। আর সেই ড্রাগন সেখানেই থামে না, সেটা স্টেডিয়াম ছাড়িয়ে আকাশে উড়ে যায়, যার জন্য ওনাদের উপর আকাশে যত মেঘ অথবা যা কিছু ছিল সেই সব কিছুই পুরো ক্লিয়ার হয়ে যায়। এই সব দেখে সেখানে মাইটি মিলিটারি সোসাইটির মেম্বাররাও অনেক বেশি শক হয়ে বলে, কি
এইসব কি হচ্ছে? হেই, আপনার কি মনে হচ্ছে না এটা একটু বেশি হয়ে গেছে? আর পাশ থেকে তার টিম মেম্বার বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এটা একটু বেশি হয়ে গেছে। মনে হচ্ছে এখানে কিছুতে একটা বড় প্রবলেম আসতে চলেছে। আর এই সব দেখে মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররাও অনেক বেশি শক হয়ে যায় আর তারা বলে, হ্যাঁ নিশ্চয়ই এখানে বড় কিছু হতে চলেছে, তাই দ্রুত তৈরি হয়ে যাও। আর সেখানে শ্যাঙ্গুয়ান আর ইয়াও সাইয়ানের জন্য অনেক বেশি টেনশন করতে শুরু করে দেয়, কারণ সেই ড্রাগন তো আর এখানে নেই, সে আকাশে উড়ে গেছে। কিন্তু তার রিলিজের যেই প্রেসারটা ছিল সেই প্রেসারের জন্য সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়। আর সেই ব্লাস্টের জন্য বাঁচাকোচা আশেপাশে যত শিল্ড ছিল সেই সব শিল্ড ভেঙে চুরচুর হয়ে যায়। আর সেই শিল্ডের এক টুকরো যে অ্যানাউন্সারের প্ল্যাটফর্মেও যে লাগে, যার জন্য সে সেখান থেকে নিচে পড়তে শুরু করে। আর এই রিসাদে সে সেখানে বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে শুরু করে। কিন্তু তখনই আমরা দেখতে পাই মাইটি মার্শাল আর্ট সোসাইটির সেই এ র্যাঙ্কের ওয়ারিয়ার তার কলার ধরে তাকে সেখান থেকে দূরে নিয়ে যেতে শুরু করে আর বলে, হেই এখানে এভাবে চিল্লাচ্ছ কেন? একটু অপেক্ষা করো, অধৈর্য হও না। আর অডিয়েন্সদের অবস্থা তো বলার দরকারই নেই, কারণ এই সময় তাদের উপর সেই শিল্ডের ভাঙা টুকরোগুলো এক এক করে উড়ে এসে পড়ছে, যার জন্য সেখানে সবগুলো অডিয়েন্স হাউমাউ করে সেখান থেকে পালাতে শুরু করে আর বলে, হোয়াট দ্য ফাক, এখানে এইসব কি হচ্ছে? তারা তো আমাদেরকে কথা দিয়েছিল যে আমরা এখানে সেফ থাকবো, তাহলে এখন তাদের কথার সেই দাম কি রইল? পালাও, জীবন বাঁচাতে চাইলে দ্রুত পালাও। হেই রাস্তা ছাড়ো, আমাকেও বের হতে দাও। আর সেখানের কিছু ওয়ারিয়ার তাদের রেঞ্জের মধ্যে যতগুলো ভাঙা টুকরো উড়ে আসছিল তারা সেই টুকরোগুলো ব্লক করতে করতে বলে, প্লিজ আপনারা ভয় পাবেন না, আমরা যতটা সম্ভব এই ডিস্ট্রাকশন থেকে আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করছি, তাই প্লিজ একটু শান্ত হন। তখনই সেখানে শ্যাঙ্গুয়ান কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি, এটা কি করে হতে পারে? তখনই আমরা দেখতে পাই তারা এত সময় যেই এরিনার মধ্যে লড়াই করছিল সেই পুরো এরিনাই ডিস্ট্রয় হয়ে গেছে। শুধু ডিস্ট্রয় হয়নি, তাদের নিচের পুরো মাটি গায়েব হয়ে গেছে। এটা দেখে সে সেখানে অনেক বেশি শক হয়ে বলে, সত্যি আমি এই জিনিসটা ভাবতেও পারিনি যে তাদের অ্যাটাকের জন্য মাঠের এই অবস্থা হবে। তখনই আমরা সাইয়ানকে দেখতে পাই, সে এখনো শূন্যে ভেসে আছে আর এরই সাথে এরকম কিছু দেখে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি, আমি তো এখানের কিছুই বুঝতে পারছি না, দেখে তো মনে হচ্ছে তিনি এই সব কিছুই ইচ্ছাকৃতভাবেই করেছে, তাই সত্যিই আমি বুঝতে পারছি না যে তিনি আসলে এখানে কি করতে চেয়েছিল। তখনই আমরা মিস্টার জিলিয়াংকে দেখতে পাই, তিনি এই সময় সেই গর্তের মধ্যেই দাঁড়িয়ে আছে আর এরই সাথে উপরের দিকে তাকিয়ে বলে, মিস্টার সাইয়ান, দেখে তো মনে হচ্ছে এই রাউন্ডে আমি হেরে গেছি। এটা বলেই তিনি সেখানে কিছু দেখে এক জাম্প করে আর হঠাৎ ওনাকে এরকম কিছু করতে দেখে সাইয়ানও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই তিনি সাইয়ানকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে গেছে। আর এর পরের মোমেন্টেই তিনি অডিয়েন্সদের দিকে উড়ে যাওয়া অনেক বড় এক স্টেডিয়ামের টুকরা ধরে ফেলে আর বলে, যেহেতু এই অ্যাটাকের সাথেই ড্রাগন ডমিনেটিং পাঞ্চ হেরে গেছে, সেহেতু এখন আমাদের প্রথম দায়িত্ব হলো এখানের সাধারণ মানুষদের জীবন বাঁচানো, তাই দ্রুত কাজে লেগে পড়ো। আর এর ঘন্টাখানিক পরই আমরা দেখতে পাই পুরো স্টেডিয়াম ডিস্ট্রয় হয়ে গেছে আর সেখানের যত অডিয়েন্স ছিল তাদের সবাইকে সেফটি প্লেসে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখনই আমরা সেখানে মিস্টার চিলিয়াংকে দেখতে পাই। এই সব কিছুর পর তিনি সেখানে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তখনই পেছন থেকে অ্যানাউন্সার ওনাকে আওয়াজ দেয়। তখনই মিস্টার চিলিয়াং তাদেরকে এক চেক লিখতে লিখতে বলে যে এখানের যে ডিস্ট্রাকশন হয়েছে সেই ডিস্ট্রাকশনের জন্য অনেকাংশে আমি দায়ী। এর মানে এই না যে এই সব কিছুই আমার জন্য হয়েছে, এই সব কিছুর জন্য আপনারাও কিছু অংশে দায়ী। তাই এখানে এই ফাইটের জন্য যেই ক্ষতি হয়েছে এর 80% খরচ আমি দেব আর বাকি 20% আপনাদেরকেই পে করতে হবে। আর আমি একটা জিনিস নোটিশ করেছি যে এখানে তোমাদের প্রতিরক্ষাকারী ব্যবস্থা অনেকটাই দুর্বল, তাই এই বিষয়ের উপরও তোমাদের ফোকাস করতে হবে, বুঝেছো? এইসব শুনে অ্যানাউন্সারও সেখানে ওনাকে গ্রিট করে বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এই সব কিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট টাইম যখন আমরা এই সব কিছু রিক্রিয়েট করব তখন আমরা আপনার এই উপদেশ পরিপূর্ণরূপে ফলো করার চেষ্টা করব।
কিন্তু এই লড়াইয়ের মধ্যে যেহেতু আমাদের পুরো ব্যারিয়ারই ডিস্ট্রয় হয়ে গেছে, তাই আমার মনে হয় এই ব্যারিয়ার রিক্রিয়েট করতে কমসে কম 2 দিন সময় লাগবে। তাই এই টুর্নামেন্টের ফাইনালের জন্য 2 দিন অপেক্ষা করতে হবে। এটা শুনে মিস্টার জিলিয়াং সেই নোট তাকে ধরিয়ে দেয় আর বলে কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা মাথায় রেখো যে এখানে শুধু আমরা 2 এস র্যাঙ্কের ওয়ারিয়ারই এত বড় এক ডিস্ট্রাকশন করেছি, কিন্তু ফাইনাল ম্যাচে 3 জন এস র্যাঙ্কের ওয়ারিয়ার হবে। তাই নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে আমি এখানে কি বলতে চাচ্ছি। তাই যদি তুমি আমার আরো একটা উপদেশ মেনে নাও, তাহলে আমার মনে হয় এটা তোমাদের জন্যই ভালো হবে, যে ফাইনাল ম্যাচে নিশ্চয়ই এর থেকেও বড় ডিস্ট্রাকশন হতে পারে। তাই সেই দিন অডিয়েন্সদের সেফটির জন্য তাদেরকে আর স্টেডিয়ামে আসতে দিও না, তাদেরকে লাইভ স্ট্রিমিং এর সাহায্যেই সেই ম্যাচ উপভোগ করার সিস্টেম করে দিও। এইসব শুনে অ্যানাউন্সার বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন। তাই আমি আমার হায়ারাসদের সাথে এই বিষয়ের উপর কথা বলবো, যাতে করে তারা এই প্রবলেমের কোনো না কোনো সলিউশন বের করতে পারে। এইসব শুনে মিস্টার জিলিয়াং বলে, ঠিক আছে, তাহলে তোমরা এই বিষয়ের উপর কাজ করো, কারণ এখন যা করার তোমাদেরকেই তো করতে হবে। এইসব শুনে অ্যানাউন্সার ওনাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। তখনই মিস্টার জিলিয়াং সেখানে ইকারোর প্রেজেন্স ফিল করে একটু শক হয়ে সেই দিকে ঘুরে তাকায় আর বলে, মিস্টার সাইয়ান। তখনই আমরা দেখতে পাই সেখানে সাইয়ান এক খাম্বার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সে বলে, মিস্টার জিলিয়াং, প্লিজ আমরা কি কিছুটা সময় একে অপরের সাথে কথা বলতে পারবো? এখানে সাইয়ানের এই মিটিং এর প্রস্তাবের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।